তিনি যে রাজনৈতিক শক্তিটা বাইরে তৈরি হয়েছে সেই শক্তিটাকে আসলে সংহত করা প্রয়োজন, সেটাকে নেতৃত্ব দেওয়া, গাইড করাটা প্রয়োজন এবং সেই জায়গায় আমার কন্ট্রিবিউশনটা বেশি দরকার। এটা শুধু দল বা গোষ্ঠী কোনো স্বার্থের জায়গা থেকে না, বরং একটা ন্যাশনাল ইন্টারেস্টের জায়গা থেকে এই মুহূর্তে বাংলাদেশে আরেকটি রাজনৈতিক দল গড়ে তুললে এটা এই প্রজন্মের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে এবং আমাদের যে গণতান্ত্রিক উত্তরণের কথা আমরা বলতেছি সেই ক্ষেত্রে সহায়ক হবে। বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে জাতীয় নির্বাচন আয়োজন সম্ভব নয়। অন্তর্বর্তী সরকার পুরোপুরি জননিরাপত্তা নিশ্চিত করতে পারেনি বলেও দাবি করেছেন সদ্য সাবেক এই উপদেষ্টা। গত 7 মাসে আমাদের প্রত্যাশা ছিল সবারই যে ল অ্যান্ড অর্ডারটা স্বাভাবিক হওয়া, আমাদের যে পুলিশিং সিস্টেমটা সেটা একটা স্বল্পমেয়াদী সংস্কারের মধ্যে দিয়ে গিয়ে সক্রিয় হওয়া, সেটার কিছুটা উন্নতি ঘটেছে, কিন্তু আমাদের প্রত্যাশিত জায়গায় বা জননিরাপত্তার জায়গাটা এখনও নিশ্চিত করা যায়নি। এই এখন যে ল অ্যান্ড অর্ডার সিস্টেম বা পুলিশিং ব্যবস্থা, ঠিক এই অবস্থায় কিন্তু আসলে একটা জাতীয় নির্বাচন সম্ভব নয় বাংলাদেশে, আমি মনে করি। এনসিপির এই আহ্বায়ক জানান সেকেন্ড রিপাবলিক তৈরির লক্ষ্য তাদের, কারণ বিদ্যমান সংবিধান বা প্রথম রিপাবলিকের অধীনেই গড়ে উঠেছে ফ্যাসিজম। তাই সরকারের পাশাপাশি শাসন ব্যবস্থারও পরিবর্তন আনতে চায় এনসিপি। মেটা গোল সেটা আমরা বলেছি যে আমরা একটা সেকেন্ড রিপাবলিক দেখতে চাই বাংলাদেশে, যেটা কেবল সরকার নয়, একটা শাসন কাঠামোর পরিবর্তন হবে, সাংবিধানিক পরিবর্তনের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। আমাদের যে বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনে কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে, গণতন্ত্রের মধ্যে দিয়ে সেটা সূচনা হবে। আমাদের যে বিদ্যমান সংবিধান, যে বিদ্যমান রিপাবলিক, তার অধীনে কিন্তু একটা ফ্যাসিজম তৈরি হয়েছে, গত 54 বছর তার অধীনেই বারবার গণতন্ত্র মুখ থুবড়ে পড়েছে, ফলে সংবিধানের প্রতি জনগণের সেই আস্থা নেই। আওয়ামী লীগ বারবার এদেশে গণতন্ত্রকে হত্যা করে ফ্যাসিবাদ ও বাকশাল কায়েম করেছে, তাই তাদের আর রাজনীতি করতে দেওয়া উচিত নয় বলেও মনে করেন সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। নির্বাচনী ঐক্যের পরিবেশ তৈরি হলে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর সাথে আগামী সংসদ নির্বাচনে জোট করতে রাজি আছে জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল জানিয়েছেন আপাতত তারা 300 আসনে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করে এগুচ্ছেন। বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার দাবির পক্ষে নয় জামায়াত, প্রয়োজনীয় সময় দিতে চায় সরকারকে, সেই সাথে সংসদের আগে স্থানীয় নির্বাচন চায় দলটি। শামীম রেজার রিপোর্ট। প্রয়োজনীয় কিছু সংস্কার করে ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন করার দাবি বিএনপির। নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির সঙ্গে একমত নয় জামাত। তারা মনে করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য ভোটের স্বার্থে সময় দেয়া দরকার অন্তর্বর্তী সরকারকে। আমরা মাস, দিন, ক্ষণ, বছর কিন্তু আমাদের কোনো বক্তব্যে আমরা নির্দিষ্ট করে দিইনি। আমরা একটা শর্ত দিয়েছি, সেটা হলো নির্বাচনটা যেন অবাধ এবং নিরপেক্ষ হয়। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনটা হওয়াটা খুব গুরুত্বপূর্ণ মনে করি। তা না হলে এখানে পেশি শক্তি, কালো টাকার খেলা চলবে, দলীয় প্রভাব এর উপরে এসে কর্তৃত্ব বজায় রাখবে। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, দ্রুত নির্বাচন না চাইলেও প্রস্তুতিতে পিছিয়ে নেই তাদের দল। একসময় বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক থাকলেও এখনকার ভাবনা একক। এরই মধ্যে ঘোষণা শুরু হয়েছে প্রার্থীদের প্রাথমিক তালিকা। জামাত সবসময় একটা নির্বাচনমুখী দল। 300 আসনে নির্বাচনের জন্য আমরা আমাদের মাঠ এবং প্রার্থী প্রস্তুত করার কাজে আমরা মাঠে লেগে আছি। তো এখন যে ঘোষণাগুলো আপনারা শুনছেন গণমাধ্যমে, এটা হচ্ছে লোকাল পর্যায়ে যে বাছাই প্রক্রিয়াটা যে চলছে, সেই জায়গাগুলোতে প্রাইমারি যেগুলোকে আমরা মোটামুটি প্রাইমারিভাবে ওনারা চূড়ান্ত করে দিচ্ছেন, ওইটা গণমাধ্যমে চলে যাচ্ছে। কিন্তু আলটিমেটলি অফিসিয়ালি সেন্ট্রাল একটা ডিক্লারেশন হবে। নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে জামাতের কৌশলে আসতে পারে পরিবর্তন। মিয়া গোলাম পরোয়ার বলছেন, আগের শরিক বিএনপির পথে না তাকালেও জোট হতে পারে ইসলামী দল ও জাতীয় নাগরিক পার্টির সাথে। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর মধ্যে নির্বাচনী ঐক্যের যে কোনো পরিবেশ তৈরি হলে জামাত ইসলামী ঐক্যে যেতে রাজি আছে। ইসলামী দলগুলোর সাথে হোক, রাজনৈতিক দলগুলোর সাথে হোক, ফ্যাসিবাদী চেতনার বিরুদ্ধে গণতন্ত্রের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ নির্বাচনে জোট গঠনে হোক, 2 দল, 5 দল, 10 দল, যে কোনো ঐক্যের
মধ্য দিয়ে একটা জাতীয় ঐক্যের চেতনা ধরে রাখার ব্যাপারে জামাত ইসলামী আগের থেকেই বলেছে, আমরা এখনও সেই অবস্থানের উপরে অটুট আছি। নির্বাচনের তফসিল ঘোষণার আগে জোটের বিষয়গুলো খোলাসা হবে বলে ধারণা দিয়েছেন জামাতের শীর্ষ নেতারা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 জনকে হত্যার অভিযোগে মামলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। মামলাটি আমলে নিয়ে সাবেক আইজিপি, ডিএমপি কমিশনার সহ 3 জনকে 24শে মার্চ হাজিরের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এই ঘটনায় 7 মের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে হবে। ঘটনা 2016 সালের জুলাইয়ের শুরুর দিন হোলি আর্টিজানে জঙ্গি হামলার জের ধরে 27 জুলাই রাজধানীর কল্যাণপুরে একটি বাসা ঘিরে অভিযান চালানো হয়। জাহাজবাড়ি নামের ভবনে রাতভর অভিযানে নিহত হয় 9 জন। পুলিশ তখন জানিয়েছিল নিহতরা জেএমবির সক্রিয় সদস্য। উদ্ধার দেখানো হয় জিহাদি বই, বোমা এবং অস্ত্র। 9 বছর পর পরিবর্তিত প্রেক্ষাপটে ঘটনাটিকে সাজানো নাটক দাবি করে ট্রাইব্যুনালে মামলার আবেদন করল প্রসিকিউশন। এটি আমলে নিয়ে 24 মার্চ সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং তৎকালীন উপসহকারী কমিশনার জসিমউদ্দিন মোল্লাকে হাজিরের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে জঙ্গি নাটক সাজিয়ে হত্যা করাকে ট্রাইব্যুনালের প্রসিকিউশন এবং তদন্তকারী সংস্থা মানবতা বিরোধী অপরাধের অভিযোগের সাথে সম্পৃক্ততা পেয়েছে। আর এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী 7/5/2025 তারিখে নির্ধারণ করেছে। ভিন্নমত দমনে এ ঘটনা ঘটিয়েছে তখনকার সরকার, এমন দাবি করে প্রসিকিউটররা জানান এরকম ঘটনা আরও আছে কিনা অনুসন্ধান করে দেখছেন তারা। 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত অনেকবার অনেক জায়গাতেই ঘটেছে, যার কারণে আমরা এটিকে ওয়াইড স্প্রেডলি হয়েছে মর্মে বলছি। তারই একটি ঘটনার কারণে আমরা আজকে এই আবেদনটি হয়েছে। এরকম অসংখ্য ঘটনা, অসংখ্য অভিযোগ আমাদের কাছে এসেছে। জুলাই হত্যাকাণ্ড, গুমখুন সহ আওয়ামী লীগ সরকারের আমলে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মামলা হয়েছে 21টি। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। 6টি কমিশনের সুপারিশ নিয়ে সংলাপের পর রাজনৈতিক দলগুলো জুলাই চার্টারে স্বাক্ষর করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাষ্ট্রীয় ভবন যমুনায় মার্কিন মানবাধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত উইলিয়াম বি মিলাম এবং সাবেক মার্কিন কূটনীতিক জন দানিলোভিচ দেখা করতে গেলে তিনি একথা জানান। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার চার্টারের কিছু সুপারিশ বাস্তবায়ন করবে আর বাকিগুলো করবে রাজনৈতিক সরকার। সাবেক 2 কূটনীতিককে প্রধান উপদেষ্টা আরও জানান, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে কম সংখ্যক সংস্কারে সম্মত হয় তাহলে ভোট ডিসেম্বরেই হতে পারে, অন্যথায় আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রীকে হেনস্থার অভিযোগে গ্রেপ্তার বিশ্ববিদ্যালয়ের কর্মচারী মোস্তফা আসিফ অর্ণব জামিন পেয়েছেন। এ সময় হেনস্থার শিকার মামলার বাদী তাহমিনা আক্তার তাহিনের পক্ষে কোনো আইনজীবী আদালতে ছিলেন না। তাহিন জানিয়েছেন তিনি ধর্ষণ, হত্যা সহ নানান রকম হুমকি পাচ্ছেন। এমন নিরাপত্তাহীন অবস্থায় মামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। নারী হেনস্থার অভিযোগে গ্রেফতার একজনকে ছাড়াতে বুধবার রাতভর শাহবাগ থানায় একদল লোকের অবস্থান, যারা নিজেদের তৌহিদি জনতা বলে পরিচয় দেন। বৃহস্পতিবার অভিযুক্ত মোস্তফা আসিফ অর্ণবকে আদালতে নেওয়া হয়। তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার বাদী অভিযোগটি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন। পরে জামিন পান তিনি। একদল লোক তাকে পাগড়ি ফুলে বরণ করে উল্লাস করেন। হেনস্থার শিকার ঢাবি শিক্ষার্থী তাহমিনা আক্তার তাহিন এই বিষয়ে যমুনা টেলিভিশনকে জানান, তাকে অনলাইনে নানাভাবে হুমকি দেয়া হচ্ছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাশে থাকা সত্ত্বেও ভয় পাচ্ছেন তিনি, আছেন নিরাপত্তাহীনতায়। আমাকে প্রচুর পরিমাণে হেট কমেন্ট করা হয়েছে, আমাকে রেপের থ্রেট দেওয়া হয়েছে, আর সেই সাথে আমার ফ্যামিলি কেউ যাতা বলে আমার সেফটি নিয়ে কনসার্ন। আমাকে কি আমার রাষ্ট্র আদৌ সেফটি দিতে পারবে? আপনি হয়তো আজকে দেখেছেন যে অভিযুক্তকারীকে ফুলের মালা গলায় দিয়ে তাকে বরণ করা হচ্ছে, কিন্তু আমি বের হলে হয়তো আমার মুখ ঢেকে বের হতে হবে, কারণ আমি ওই সেফ ফিল করতেছি না।
শুনছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্রী যে হেনস্থার শিকার হয়েছেন তার বক্তব্য। এদিকে চট্টগ্রামের সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহতের পর ঘটনাস্থল থেকে উদ্ধার করা অস্ত্রটি কোতোয়ালি থানা থেকে লুট করা। মৃত্যুর আগে ওই অস্ত্র দিয়ে গুলি ছোড়া হয়েছিল। গুলি ছোড়েন নিহতদের মধ্যে 1 জন। সংবাদ সম্মেলনে চাঞ্চল্য করে সব তথ্য জানান পুলিশ সুপার। চাঁদাবাজিকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে বলে দাবি তার। গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর চট্টগ্রাম মহানগরীর 8টি থানা ও 8টি ফাঁড়িতে চলে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ। লুট হয় 813টি অস্ত্র ও 44,000-এরও বেশি গুলি। ভালো আছেন সকলে। 3 দিন আগে সাতকানিয়ায় গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনাস্থলে পাওয়া পিস্তলটি কোতোয়ালি থানা থেকে লুট হওয়া এবং ওই পিস্তল দিয়ে গুলি ছুড়েছিলেন নিহতদের 1 জন। বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম জেলা পুলিশ সুপার। ঘটনার দিন সে অস্ত্র ওপেন করেছিল এবং অস্ত্রগুলো দেখা যায় যে আপনি যে অস্ত্রটা তার ওই খুন হওয়ার পরে যে বা হত্যা হওয়ার পরে যে অস্ত্রটা পেয়েছেন এটা সিএমপির কোতোয়ালি থানার লুট হয়ে যাওয়া অস্ত্র। ওই অস্ত্রটা গুলি করতে করতে অস্ত্রটা শেষ হয়ে গিয়েছে। তো আমাদের লুট হয়ে পুলিশের অস্ত্রগুলো যে ওইখানে প্রদর্শিত হলো, অনেকগুলো অস্ত্র প্রদর্শিত হয়েছে, সেই অস্ত্রগুলো আমাদের পুলিশের অস্ত্রের ন্যায় যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা বলেছে যে একই রকমের পিস্তল। তাহলে আমাদের পুলিশের অনেক অস্ত্র খোয়া গিয়েছে। এই অস্ত্রগুলো কিভাবে কাদের কাছে গেল বিষয়টি অনেক প্রশ্নের জন্ম দেয়। চাঁদাবাজিকে কেন্দ্র করেই গণপিটুনির ঘটনা বলে দাবি পুলিশ সুপারের। সালেকের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে, তার মধ্যে 2টি হত্যা মামলা রয়েছে, বিস্ফোরক মামলা রয়েছে, চুরি মামলাও রয়েছে, আর নিজামের বিরুদ্ধেও 1টি মামলা রয়েছে। ঘটনার দিন ওনারা 7টি সিএনজি যোগে গিয়েছিলেন এবং ওইখানে যারা দোকানদার ছিল তাদের কাছে অস্ত্র প্রদর্শন করেছেন। এর 4-5 দিন আগে ওইখানে এক মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মেরেছিলেন, যার ফলে চাঁদার জন্য নিয়মিত এরা চাঁদার জন্য ওখানে যেতেন বলে আমরা তথ্য প্রমাণ পেয়েছি এবং ওইখানে গিয়ে মেম্বারের স্ত্রীকে থাপ্পড় মারার পরে ওই এলাকার মধ্যে জনগণের মধ্যে একটা ক্ষোভের তৈরি হয়। গণপিটুনির ঘটনায় অনেকে কোনো চেয়ারম্যানের উপস্থিতি কিংবা কোনো রাজনৈতিক দলের সম্পৃক্ততার কথা বললেও তদন্তে এমন কিছু পাননি বলে জানান পুলিশ সুপার। গণপিটুনিতে 2 জন নিহতের ঘটনায় অস্ত্র আইনে মামলা করেছে পুলিশ। তবে গুলিবিদ্ধ গ্রামবাসী বা নিহত 2 জনের পক্ষে কোনো মামলা হয়নি। কোনো অবস্থাতেই ভাবার সুযোগ নেই যে প্রশাসন নির্বিকার হয়ে গেছে। আমরা আমাদের মতো প্রকৃত সত্য ঘটনা উদ্ঘাটন করার জন্য আমাদের যা কিছু দরকার সেটাই করবে, একটু সময় নিচ্ছি। গেল সোমবার রাতে এউচিয়া ইউনিয়নের ছনখোলা চূড়ামণি গ্রামে ডাকাত পড়েছে বলে মসজিদের মাইকে ঘোষণা দিলে গণপিটুনিতে নেজামুদ্দিন ও আবু সালেক নামে 2 জন নিহত এবং 5 জন গুলিবিদ্ধ হন। আল আমিন শিকদার, যমুনা নিউজ। যেখানে যাই ঘটুক না কেন আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কারো কোনো এখতিয়ার নেই অভিযান চালানোর। সরকার এগুলোকে প্রশ্রয় দেবে না। মব জাস্টিস নিয়ন্ত্রণের জন্য চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। টুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। যারা এই মব সৃষ্টি করবে তাদের আইনের আওতায় আনা হবে বলেও জানান। 2013 সালে এরা প্রতিষ্ঠিত হয়েছে। যেই জায়গায় হচ্ছে আমরা কিন্তু সাথে সাথে তাদের আইনের আওতায় নিয়ে আসতেছি। এত উচ্ছৃঙ্খল হয়ে গেলে কিন্তু অনেক সময় সমস্যা হয়। মানে বাহিনী দিয়ে তো সবসময় কন্ট্রোল করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া কোনো অভিযান চালানো। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনে রাখা নিয়ে আগামী বুধবারের মধ্যে দৃশ্যমান পদক্ষেপের আশ্বাস দিল কমিশন। অন্যথায় আগামী বৃহস্পতিবার থেকে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। এ বিষয়ে সিএসি বলেন, সরকার থেকে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না যাতে আসন্ন জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হয়। দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এনআইডি উইংসের কর্মকর্তা কর্মচারীরা সিইসির কক্ষের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে তাদের আশ্বস্ত করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। নির্বাচন কমিশনের অধীনেই এনআইডি সেবা রাখার দাবিতে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি। অফিসার্স অ্যাসোসিয়েশনের অবস্থান কর্মসূচি দুপুরে ইসিতে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। এ সময় তাদের দাবি, নির্বাচন কমিশনই জাতীয় পরিচয়পত্র তৈরি করেছে। এটি ইসির অধীনে না থাকলে নির্বাচন ও ভোটার তালিকা তৈরিতে সমস্যা হবে। এনআইডি থেকে এর আগে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য একটা চক্রান্ত ছিল। আপনারা জানেন যে গত স্বৈরাচারের আমলে এনআইডি নিয়ে কিছু ব্যবসাপাতি হয়েছে।
আমরা চাচ্ছি না এনআইডি নিয়ে ব্যবসা হতেই হোক, সেটা এনআইডি যদি এখন নিয়ে যাওয়া হয় নির্বাচনের হুমকির সম্মুখীন হবে। আগামী বুধবার অর্থাৎ 12 তারিখের মধ্যে আমরা দৃশ্যমান কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছি। যদি 12 তারিখের মধ্যে না হয় 13 তারিখ বৃহস্পতিবার আমরা সারা দেশে মানববন্ধন করব 11টা থেকে 1টা পর্যন্ত। পরবর্তীতে কর্মবিরতি সহ আমরা আরো কঠোর কর্মসূচিতে আমরা যাব। দৃশ্যমান পদক্ষেপের জন্য 12 মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন কর্মকর্তারা। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। পরবর্তীতে কর্মবিরতি সহ আমরা আরো কঠোর কর্মসূচিতে আমরা যাব। জাতীয় পরিচয়পত্র সেবা নির্বাচন কমিশনের অধীনেই থাকা উচিত উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার বলছেন এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেওয়া হবে। আমাদের অবস্থান আমরা লিখিতভাবে সরকারকে জানাবো এবং সরকার, আমি বিশ্বাস করি যে এগুলো আপনাদের যে উদ্বেগ, যে এখন আপনাদের যে কনসার্ন যেটা সৃষ্টি হয়েছে, এটা আমরা সরকারকে জানাবো। এখনো কিন্তু ওইরকম কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে এমন কিন্তু আমি শুনি নাই এখনো। সারা দেশে একটা নেটওয়ার্ক ডেভেলপ করেছে, এক্সপার্টিস ডেভেলপ করেছে। এই সার্বিক বিষয়গুলো ডেফিনেটলি সরকার বিবেচনায় নেবে আমি বিশ্বাস করি। জন্ম নিবন্ধন, এনআইডি ও পাসপোর্ট সেবা নিয়ে দুর্ভোগ নিরসনে স্বতন্ত্র কমিশন প্রতিষ্ঠায় সিভিল রেজিস্ট্রেশন 2025 নামে একটি অধ্যাদেশ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতেই কর্মবিরতির হুঁশিয়ারি দেয় বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। বিশ্বব্যাপী বাংলাদেশের বন্ধু এবং অংশীদাররা সম্মিলিত বিকাশের জন্য কোনো ধরনের হস্তক্ষেপ করবে না বলে আশা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের দ্রুত প্রত্যাবর্তনই বাংলাদেশের সামনের পথ। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিএনপির মহাসচিব এসব কথা বলেন। তিনি বলেন, গণতন্ত্র এবং উদার বাণিজ্য অংশীদারিত্বের মাধ্যমে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় বিএনপি। সেই সাথে নিশ্চিত করতে চায় বাংলাদেশের রাজনৈতিক ভাগ্য কেবল তার জনগণই নির্ধারণ করবে। জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম জানান, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে বিএনপির কমপক্ষে 523 জন কর্মী নিহত হয়েছেন। বিগত 1.5 দশকে অসংখ্য গুম মামলার পাশাপাশি নিহত হয়েছে হাজার হাজার নেতাকর্মী। জুলাই আগস্ট আন্দোলন হঠাৎ করে আবির্ভূত হয়নি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এটি জনগণের দীর্ঘস্থায়ী সংগ্রামের অংশ। The path forward is clear. A swift return to democracy through a free and fair election. Once again, I extend my heartfelt gratitude for your presence and participation in this celebration of unity. May the lessons of Ramadan guide us in our endeavors, and may the spirit of this holy month be reflected in our actions throughout the year. ঈদে নৌপথে যাত্রীবাহী লঞ্চ বাদে কোনো স্পিড বোট, বাল্কহেড চলবে না। 15 রোজা থেকে ঈদ ঘিরে নৌপথে চলাচলের জন্য মন্ত্রণালয় নির্দেশিত কার্যক্রম শুরু হবে। সরকার নির্দেশিত সিদ্ধান্ত না মানলে লঞ্চের রুট পারমিট বাতিল করা হবে, এই হুঁশিয়ারি দিয়েছেন নৌ উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন। দুপুরে ঈদ উল ফিতর উপলক্ষে নৌপথে সুষ্ঠু, সুশৃঙ্খল এবং নিরাপদ নৌ চলাচল এবং নিরাপত্তা নিশ্চিতে করণীয় নির্ধারণ বিষয়ক সভা শেষে কথা জানান তিনি। বলেন, যাত্রী স্বল্পতার কারণে বিভিন্ন রুটে এখন লঞ্চের ভাড়া কম, কিন্তু নির্ধারিত ভাড়া কি হবে বিআইডব্লিউজি এর সাথে আলোচনা করে তা চূড়ান্ত করবেন মালিকরা। জানান, নৌপথে যাত্রী চলাচলের জন্য 0 পয়েন্ট থেকে সদরঘাটের রাস্তা উন্মুক্ত রাখতে হবে। লঞ্চে কোনো সিরিয়াল ব্রেক, বাড়তি ভাড়া এবং অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। 0 পয়েন্ট থেকে সদরঘাট এই রাস্তা উন্মুক্ত রাখতে হবে। যত্রতত্র বাস, 3টা বাস একসাথে দাঁড়িয়ে বন্ধ করতে পারবে না। এই 15 তারিখ থেকে নির্ধারিত ভাড়া হবে, ওটা ওনারা আজকের থেকে বা কালকের থেকে টাঙিয়ে রাখবেন, যাতে যাত্রীরা দেখতে পারে যে এখন ওনারা কি পয়সায় যাচ্ছেন, নির্ধারিত ভাড়াটা কি। নির্ধারিত ভাড়ার বাইরে ওনারা ভাড়া নেবেন না। বাঙালি নারীর শাড়ি পছন্দ নয় এমনটা হাতে গোনা, আর তাই তো যে কোনো অনুষ্ঠানের পাশাপাশি ঈদেও তালিকার শীর্ষে থাকে শাড়ি। ক্রেতাদের চাহিদা মাথায় রেখে এবার ঈদ কালেকশনে নতুনত্ব এনেছে ফ্যাশন হাউসগুলো। সুতি, সিল্কের মতো আরামদায়ক শাড়ি কেনার প্রতি এবার ঝুঁকছেন নারীরা। তবে কদর কমেনি কাতান, বেনারসির মতো ঐতিহ্যবাহী শাড়িরও। বাঙালি নারী আর শাড়ি যেন এক সুতোয় গাঁথা। 12 মাসের 13 পার্বণের দেশে আধুনিক পোশাকের হাতছানির মধ্যেও একচুল কমেনি শাড়ির আবেদন। ঈদে নিজেকে একটু বেশি সুন্দর, আকর্ষণীয়, জমকালো আরও অভিজাত করে তুলতে শাড়ি সবচেয়ে নির্ভরযোগ্য পোশাক।
তাই ঐতিহ্যবাহী কাতান, বেনারসি, জামদানির যেমন কদর বেড়েছে, তেমনি জর্জেট, শিফন, নেটের শাড়িও পেয়েছে নতুনত্ব। টাঙ্গাইলের আইটেম আছে, ঢাকায় মসলিন আছে, আমাদের বুটিক আইটেম আছে। এগুলি আমাদের বুটিক আইটেমগুলোই বেশি চলে, এগুলো হলো নিজস্ব। জামদানি মানে বাংলাদেশের জন্য এটা একটা ঐতিহ্যবাহী শাড়ি, তো এবার ঈদে ভাবতেছি যে জামদানি শাড়ি কিনবো আর কি। সবচেয়ে ঈদ কালেকশন আপনার ভালো চলছে হচ্ছে গিয়ে ইন্ডিয়ান কিছু গর্জিয়াস কাজ, আপনার হচ্ছে গিয়ে এই আপনার হলো জর্জেট আর টিস্যু সিল্ক, এটা সবচেয়ে বেশি চলছে। চাহিদার কথা মাথায় রেখে শাড়িতে আনা হয়েছে নান্দনিকতা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রাধান্য দেওয়া হয়েছে এমব্রয়ডারি, কারচুপি, স্ক্রিন প্রিন্ট, ব্লক ও হাতের কাজকে। এমনকি ফ্লোরাল ও জিওমেট্রিক্স প্যাটার্নেও সাজানো হয়েছে শাড়ির জমিন। ঈদটা সামারের মধ্যেই পড়ছে, সো একটু কমফোর্টেবল হবে, যে ধরনের কালার বা যে ধরনের ফ্যাব্রিকগুলো পরে একটু আরাম পাওয়া যাবে গরমে, এই টাইপের কাপড় একটু দেখছি এবার। আমি হচ্ছে যে সিল্ক খাদ্যি টাইপ বা হচ্ছে যে অর্গানজা দেখাচ্ছে, হালকা কালারের মধ্যে সব দেখতেছি। ঈদটা পড়তেছে গরমের ভিতরে, তো সেই ক্ষেত্রে ফেব্রিকটা অনেক মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জন্য আমাদের কি হালকা ফেব্রিকগুলোর ভিতরে একটু লাইট কালার আর হচ্ছে ডিজাইনটাও একটু হালকা ডিজাইন যাতে হয়, ওইভাবে করে আমাদের প্রোডাক্টগুলো করা হয়। গরমের কথা মাথায় রেখে সুতি, সিল্ক আর শিফনের শাড়ির দিকে ঝুঁকছেন অনেকেই। আবহাওয়া, ফ্যাশন আর আভিজাত্যকে ফুটিয়ে তুলতে শাড়ি বেছে নিচ্ছেন অধিকাংশ নারীরা। সৌরভী সায়দা, যমুনা নিউজ, ঢাকা। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং নিরাপদ সড়ক নিশ্চিতে সরকার কাজ করবে বলে আশা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সন্ধ্যায় এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, আকাঙ্ক্ষা অনুযায়ী আইনশৃঙ্খলার উন্নতি ঘটেনি, একই সাথে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান তিনি। এদিকে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রেখে সড়কে জনগণ যেন নিরাপদে চলাচল করতে পারে, সেগুলো অন্তর্বর্তী সরকার নিশ্চিত করবে বলে আশা করেন নাহিদ ইসলাম। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নেব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের সঙ্গে প্রতারণা এবং হয়রানির ঘটনায় অর্ধশতাধিক দালালকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার সকালে সেনাবাহিনী ও এনএসআই এর যৌথ দল হাসপাতাল প্রাঙ্গণে অভিযান চালিয়ে সন্দেহভাজন এসব ব্যক্তিকে আটক করে। এই সময় নাম পরিচয় যাচাই বাছাই করে 33 জনকে বিভিন্ন মেয়াদে সাজা এবং জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এদের মধ্যে 19 জন পুরুষ এবং 14 জন নারী। আমি রিকশা চালাই খাই, আমার কাছে টাকা নেই। অসুস্থ বাবাকে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেলে এসে দালালের খপ্পরে পড়েন এই যুবক। পিছন দাইছে, আমি বলতে যে আপনার কাগজগুলো দেন। আমি কাগজ দিয়েছি, কাগজ দেখে রিপোর্টে আপনার টাকা লাগবে হইলো 2800 টাকা। ঠিক এই সময় ঢাকা মেডিকেলে শুরু হয় যৌথ বাহিনীর দালাল বিরোধী অভিযান। হাতে নাতে ধরা পড়ে রাসেল নামের ওই দালাল। এ সময় রাসেলের কাছ থেকে উদ্ধার করা হয় ওই যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়া 2000 টাকা। সেনাবাহিনী উদ্ধার করছে, ধরা পড়ছে দেখে আমি টাকাটা পাইছি, অনেক উপকার হয়েছে। আমার কাছে আর কোনো টাকা নেই, আমি এই টাকা রিক্সা চালানো টাকা নিয়ে আমার বাবার চিকিৎসা করতে হয়েছে। আপনি যে কাজটা করছেন সেটা অপরাধ, 3 মাসের জেল, 1000 আরো বেশি পরিমাণে জেল আপনাকে দিতে পারি। আমি বলবো অনেক লাইন, আপনি 200 টাকা হাতে গুঁজে দেন, সাথে সাথে আপনারা ঢুকিয়ে দিবেন। আপনি বলেন 150 টাকা, 200 টাকা কেন নিচ্ছেন? স্যার সবার থেকে না স্যার, দেখা যাচ্ছে স্যার সবার লাগে না। কাছেও যদি নেন আপনার এটা নেওয়া অন্যায় কিনা? জি স্যার। যে ম্যাডাম বলছে আমাকে যে খোঁজ নিতে, আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম স্যার বলছে যে শুধু অ্যাডমিটেড পেশেন্টগুলো হবে, আউটডোর পেশেন্ট হবে না। তো ম্যাডাম তখন বলছে যে আপনি মেরিনোবাতে দিতে পারেন, ওখানে আমরা বলে দিচ্ছি কম দামে করে দিব। অপরাধ তো আমার অবশ্যই আছে, অপরাধ না থাকলে তো আমাকে এই জায়গায় আনবে না। দালালের খপ্পরে পড়া এমন ঘটনা নিত্যদিনের। হাসপাতালের রোগী ও স্বজনরা দালালের যন্ত্রণায় অতিষ্ঠ। তাদের অভিযোগ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সকালে ঢাকা মেডিকেল অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় আটক করা হয় প্রায় অর্ধশত দালাল সদস্যকে। এ সময় নাম পরিচয় যাচাই বাছাই করে 33 জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহান। অভিযান শেষে ঢাকা মেডিকেলের পরিচালক জানান, ঢাকা মেডিকেলের কিছু অসাধু লোক এসব দালাল চক্রের সাথে জড়িত। আমরা তাদের বিরুদ্ধে ইনস্ট্যান্ট শাস্তিমূলক ব্যবস্থা, মানে তাদের আমরা আজকে থেকেই স্যাক করে দিচ্ছি, যে যাদের ডেইলি বেসিস কর্মচারী যদি কেউ এটার সাথে ইনভলভ হয়, আর পার্মানেন্ট স্টাফদের তাদের অপরাধের ধরন হিসেবে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। আমরাও চাই যেহেতু এটা হাসপাতালটা দালাল মুক্ত হোক, সেজন্য আমাদের পক্ষ থেকেও সমর্থন আছে। এর আগে গত বছর নভেম্বর মাসে এমন অভিযানে 21 জন দালালকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল।
রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। শেষ করবো আন্তর্জাতিক খবর দিয়ে। অবিলম্বে জিম্মিদের মুক্তি না দিলে গাজা উপত্যকায় তৈরি হবে নারকীয় পরিস্থিতি, মরতে হবে সব হামাস সদস্যকে। আবারও এরকম হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে বলেন, এটাই শেষ সতর্কবার্তা। তার কথা মতো না চললে নিরাপদ থাকবে না কোনো হামাস সদস্য। এই প্রক্রিয়া শেষ করতে যা যা প্রয়োজন ইসরায়েলকে দেয়া হবে। ফিলিস্তিনি জনগণের উদ্দেশ্যে ট্রাম্প বলেন, তাদের জন্য সুন্দর ভবিষ্যৎ অপেক্ষা করছে। এইটাই গাজা ছাড়ার সুবর্ণ সময় উল্লেখ করে সুযোগটি লুফে নেওয়ার আহ্বান জানান তিনি। এই সাথে শেষ করছি আজকের সন্ধ্যার বাংলাদেশ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।